এই মুহূর্তে আমরা যোগ দিব বাংলাদেশের স্বাস্থ্য খাতের এক অবিস্মরণীয় নাম, সবাই তাকে চেনেন, আশিস কুমার চক্রবর্তী, যিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। খুব কম মূল্যে সহনীয়ভাবে সেবা দিয়ে যাচ্ছেন অনেকদিন ধরে, এবং নানা কারণেই তারা কিন্তু সুবিখ্যাত ইউনিভার্সাল হসপিটাল এবং মেডিকেল কলেজ। তার কাছে আমরা জানতে চাইব, প্রথমত একুশে টেলিভিশনের এই মাহেন্দ্রক্ষণে আপনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। 24 পেরিয়ে 25-এ পা রাখার এই মাহেন্দ্রক্ষণে দর্শক একটু জানতে চাইব ওনার কাছে যে চিকিৎসা সেবা নিয়ে সারা বাংলাদেশে কিন্তু এক ধরনের তিক্ত অভিজ্ঞতা মানুষের আছে। আপনি সেই সেবার মান কিন্তু বজায় রেখেছেন। এটিকে আরও কিভাবে সময় উপযোগী, যুগ উপযোগী এবং গরিব বান্ধব করা যায় যদি বলতেন। এই শুভক্ষণে আপনার কাছ থেকে আমরা কিছু সাজেশনও জানতে চাইব। ধন্যবাদ একুশে টেলিভিশনকে 25 বছর পদার্পণে। যখন বিটিভির যুগ শেষে আধুনিক টেলিভিশনের পথিকৃৎ বলা যেতে পারে একুশে টিভিকে। একুশে টিভি থেকেই কিন্তু বর্তমান বিভিন্ন টেলিভিশনের যে হেড অফ নিউজ বলেন, সিএনই বলেন বা প্রধান কর্তা ব্যক্তি বলেন, তাদের অলমোস্ট সবার জন্ম একুশে টেলিভিশনের। সুতরাং একুশে টেলিভিশনের এই গণমাধ্যমের অভ্যুত্থানের ক্ষেত্রে ব্যাপক অবদান রয়েছে বলে আমি মনে করি। তাই একুশে টিভিকে নববর্ষের শুভেচ্ছা, এবং মাত্র আমরা একটি পার্বণ শেষ করলাম, ঈদুল ফিতর। ঈদুল ফিতরেরও বাঙালি জাতিকে শুভেচ্ছা জানাচ্ছি, স্পেশালি ব্রাহ্মণবাড়িয়া জেলা, আমার নিজের জেলার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন এটি অত্যন্ত যৌক্তিক একটি প্রশ্ন, যে সারা পৃথিবীতেই চিকিৎসা সেবা অত্যন্ত, কিন্তু পকেটে টাকা দিয়ে কেউ চিকিৎসা করে না। কারণ হচ্ছে সারা পৃথিবীতে চিকিৎসা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের আওতায়, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে স্বাস্থ্য বিমা অ্যাভেলেবেল না হওয়ার কারণে কিন্তু প্রায়শই যে নেগেটিভ ঘটনাগুলি দেখা যায়, যে ডাক্তার রোগীর সম্পর্কে টান পড়েন, এর অন্যতম কারণ হচ্ছে পকেটে টাকা দিয়ে চিকিৎসা এবং গণমাধ্যমে অতিমাত্রার নেতিবাচক সংবাদ প্রচার। পৃথিবীর কোনো দেশে হেলথকে প্রকাশ্যে এভাবে নিউজ করার সুযোগ নেই। সুতরাং একুশে টিভি একটি দায়িত্বশীল চ্যানেল। একুশে টিভির মাধ্যমে আমি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা হেলথের যে সাফল্যগুলি সেগুলিকে যেন বেশি করে ওঠানো হয়, হেলথের যে সচেতনতামূলক স্লোগানগুলি সেগুলি যেন বেশি পরিমাণে প্রচার করা হয়। এবং আমি একটি কথা বলি, দায়িত্ব নিয়ে বলতে চাই, পৃথিবীর কোনো দেশে বাংলাদেশের মতো এত সহজলভ্য এবং সহজপাচ্য কিন্তু চিকিৎসা ব্যবস্থা নেই। তারপরেও এত নেগেটিভ কথা কেন? এর কারণ হচ্ছে পকেটে টাকায় চিকিৎসা। তাই এর সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, একটাই সলিউশন, সেটি হচ্ছে বাধ্যতামূলক স্বাস্থ্য বিমা, যেটি এদেশের স্বাস্থ্যসেবা যুগান্তকারী পরিবর্তন আনতে পারে, ঘোচাতে পারে দীর্ঘদিনের স্বাস্থ্য খাতের যে নেতিবাচক সংবাদ কিংবা ডাক্তার রোগী সম্পর্কের যে টানপোড়েন রয়েছে, যেটিকে আমরা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন ধরে এ ধরনের কাজ করে আসছি, যেটি আপনার বক্তব্য আপনি বলেছেন। কিন্তু শুধু একটি হাসপাতাল এভাবে এগিয়ে আসলে হবে না, সামগ্রিকভাবে সরকারি বেসরকারি যে সংস্থা রয়েছে, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি এই জায়গাটি মনে করি। কারণ আপনি দেখেন পিপিপির যে বড় বড় প্রজেক্টগুলি হয়েছে, পদ্মা সেতু, তারপর হচ্ছে আপনার মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, এগুলি সব কিন্তু পিপিপির প্রজেক্ট। তাহলে হেলথকেও কিন্তু পিপিপির আওতায় যদি আনা যায়, তাহলে সাধারণ মানুষের পকেটের টাকার যে খরচ সেটি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে, এবং মানুষের যে অতৃপ্তির জায়গাটি সেটিকে আমরা কিছুটা হলেও লাঘব করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং রেফারেল সিস্টেম চালু করতে হবে, একটি ডাক্তার বা একটি হাসপাতালের উপরে সমগ্র চাপ না দিয়ে এটিকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া। ব্রাহ্মণবাড়িয়া রুগী ব্রাহ্মণবাড়িয়াতেই থাকবে, ব্রাহ্মণবাড়িয়ায় সিসিউ আইসিইউ হবে সরকারি হাসপাতালে, সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত থাকবে। তাহলেই কিন্তু সারা দেশের মানুষকে শুধুমাত্র ঢাকামুখী হতে হবে না এবং ঢাকা মেডিকেলে এসে বারান্দায় শুতে হবে না। তো আমাদের মাননীয় নতুন যে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন, তিনি ইতিমধ্যেই একটি পজিটিভ ভাইব দিয়েছেন। আমি বিশ্বাস করি, এবং গণমাধ্যম যদি এই বিষয়গুলিকে আরও পজিটিভলি তুলে ধরে, তাহলে স্বাস্থ্যসেবা একটি অনন্য রূপ ধারণ করবে বলে এই নতুন বছরে আমি মনে করি, এবং এটি আমি একটি অঙ্গীকার করতে চাই। একটি কথা দর্শক আপনারা শুনছিলেন, উনি কিন্তু সুন্দর একটি ডিজাইন দিয়েছেন যে কিভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত হতে পারে সারা পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য রেখে, এবং সেটি হতে পারে সেই ডিজাইন কিন্তু উনি দিয়েছেন। তারপরে একটি বিষয় জানতে চাইব, স্বাস্থ্য খাত মানেই মানুষের জন্য এখন একটা ভয়ঙ্কর অবস্থা, বিশেষ করে প্রাইভেট খাতে মানুষ যেতে বাধ্য এই কারণে যে সরকারি খাতে তারা সেবাটা, কাঙ্ক্ষিত সেবা পান না বললেই চলে, আসলেও পান না, এটাই সত্য। তো সব কিছু মিলে আসলে এই যে দূরতম একটা সম্পর্ক হয়ে যাচ্ছে স্বাস্থ্য খাত প্লাস সাধারণ মানুষ, এটিকে আসলে এই নৈকট্য আমরা কিভাবে লাভ করতে পারি, এটি কমানো যায় কিভাবে এই দূরত্ব? আমি সবসময় যে কথাটি বলতে চাই, যে নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টার কিংবা নিম্নমানের কোনো হাসপাতালের আর যেন একটিও পারমিশন দেওয়া না হয়। যদি দিতেই হয় তাহলে এমন একটি ডায়াগনস্টিক সেন্টার দিতে হবে যেখানে সিটি এমআরআই সহ সাপোর্ট আছে,
অথবা একটি হাসপাতাল দিতে হবে যেখানে কমপক্ষে 100 শয্যা হাসপাতাল, যেখানে জীবন বাঁচানোর সকল আয়োজন রয়েছে এবং তার বিনিয়োগ অনেক বেশি। আপনি যখন এইরকম একটি নিয়ম চালু করবেন তখন এমনিতেই মাছ ব্যবসায়ী, চাল ব্যবসায়ীরা হাসপাতাল ব্যবসা থেকে দূরে চলে যাবে, তাহলেই কাঙ্ক্ষিত মান উন্নয়ন হবে। আপনি দেখেন, যার যখন খুশি, বা গাজীপুরের কোনাবাড়ি বলেন, ভৈরবের একটা প্রান্ত বলেন, সবার যার যখন খুশি পকেটে কিছু টাকা আসলো, একটা হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার দিয়ে বসলো সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য। কিন্তু আমার এটি প্রয়োজন নেই। আমি যেহেতু মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করি, মানুষের জীবন নিয়ে কাজ করি, সুতরাং এতে কোনো কম্প্রোমাইজ নাই। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব সহ মহাপরিচালকদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই কথাটি যেন কোট করা হয়। এবং আমি যেটি বলতে চাচ্ছি, আপনি যেটি বলেছেন, আপনি জানেন কিনা যে 63.5% সেবা কিন্তু বেসরকারি স্বাস্থ্যখাত দিয়ে থাকে, কারণ সরকারের একার পক্ষে এই 17 কোটি মানুষের স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া সম্ভব না। এবং এটিকে আমি আবারও বলেছি যে ডিসেন্ট্রালাইজেশন করে দেওয়া, প্রত্যেকটা জেলাকে সমৃদ্ধ করা। বিদেশের মতো, বিদেশে কিন্তু নিউ জার্সির লোককে নিউ ইয়র্কে আসতে হয় না, নিউ জার্সির হাসপাতালটি অনেক সমৃদ্ধ। সুতরাং আমাদের এইভাবে যদি ডিসেন্ট্রালাইজ করে দেওয়া যায়, জেলা শহরের হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং আপনাদের দেশের স্বাস্থ্যখাত কিন্তু অনেক বিস্তৃত। আপনি দেখেন ইউনিয়ন সাব সেন্টার রয়েছে এবং সেখানে একজন এমবিবিএস ডাক্তার রয়েছে প্রাইমারি হেলথ কেয়ারকে কভার দেওয়ার জন্য। সুতরাং এইরকম চিত্র কিন্তু ইন্ডিয়ার অনেক স্টেটেও নাই। সুতরাং এই জায়গাটিতে আমরা অনেক দূরে গিয়ে আছি, কিন্তু এইগুলিকে যদি আরও বেশি নজরদারি করা যায়। আরেকটি কথা আমি বলতে চাই যে সারা পৃথিবীতে হেলথ সেক্টর হচ্ছে স্পেশাল চাইল্ড বা বিশেষ শিশু, আমাদের দেশে হেলথ সেক্টর হচ্ছে পথ শিশু। যার যা খুশি তা করে হেলথ সেক্টরকে নিয়ে। হেলথ সেক্টরের দেখভালের দায়িত্ব হেলথ সেক্টরকে দিতে হবে, কারণ হেলথ সেক্টর অনেক বড় একটি মন্ত্রণালয়, যেখানে একজন মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, 2জন সচিব আছে, ডিজি আছে, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা আছে, সিভিল সার্জন আছে, উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা আছে। সুতরাং এত কিছুর পরে এসে এখানে যখন অন্য কেউ হস্তক্ষেপ করে তখনই কিন্তু আন্ডার সৃষ্টি হয়। আর ডাক্তারদের পক্ষে আমি আরেকটি কথা বলি, ধরেন একজন প্রশাসনিক ব্যক্তি বা পুলিশের এএসপি যখন নতুন চাকরিতে জয়েন করে, সে কিন্তু একটি কলেবর নিয়ে তার চাকরিতে জয়েন করে, তার স্যাটিসফ্যাকশন থাকে। ডাক্তার এত ব্রিলিয়েন্ট একটা ছাত্র হওয়া সত্ত্বেও সে প্রথম দিন যখন বসে, তার হয়তো চেয়ার টেবিলটি ঠিক নাই, তার কিন্তু নিরাপত্তা নাই, সে দুপুরবেলা কোথায় ভাত খাবে, রাত্রেবেলা কোথায় ঘুমাবে, এই বিষয়টি ঠিক নাই। এগুলিকে যদি ঠিক করা যায়, এবং হেলথ সেক্টরের কিন্তু ডিসহারমোনি অনেক কমে আসবে বলে আমি মনে করি। কারণ বাংলাদেশে এত মেগা মেগা প্রজেক্ট হচ্ছে, হাজার হাজার কোটি টাকার প্রকল্প হচ্ছে, হেলথ সেক্টরকে ঠিক করতে কয় টাকা লাগবে? এটি যদি গভর্নমেন্ট, কারণ এটি কিন্তু একটি কোভিডের সময় দেখেন আমরা কিন্তু প্রমাণ করেছি যে বিদেশ যাওয়ার প্রয়োজন নাই। যদিও আমাদের অনেক আমলা, মন্ত্রী, এমপিরা বিদেশ যায় চোখের ছানি পরীক্ষা করতে, এগুলি কিন্তু প্রয়োজন নাই। উন্নত বিশ্বের প্রায় সকল সুবিধা বাংলাদেশে বিদ্যমান, ইনক্লুডিং অর্গান ট্রান্সপ্লান্টেশন। কার্ডিয়াক চিকিৎসায় বাংলাদেশ এখন গর্ব করে। বাংলাদেশে 50টির বেশি কমপ্লিট হার্ট সেন্টার রয়েছে, যেখানে মধ্যরাতে ভোররাতে প্রাইমারি পিসিআই করা যায় বিদেশের মতো। তাহলে এইরকম একটি এনলাইটেন্ড সেক্টরকে, যেটাকে সেবা খাত মুখে মুখে বলা হচ্ছে, কিন্তু আসলে সেবা খাত আমরা কিছুই পাচ্ছি না। ব্যাংক বলেন, যে কোনো জায়গায় বলেন, আমরা কিন্তু 8-10টা সাধারণ বিজনেসের মতোই কিন্তু আমরা একই উচ্চ সুদে ঋণ দিতে হয়। আমাদেরও 1-2 দিন দেরি হলে পাতলা কাগজ চলে আসে ব্যাংক থেকে। সুতরাং হেলথ সেক্টরকে যদি আরও বেশি প্রণোদনা দেওয়া যায়, তাহলে কিন্তু আপনি যে কথাগুলি বলছেন যে এই যে তিক্ত অভিজ্ঞতা মানুষের যে বেসরকারি স্বাস্থ্যখাত থাকবেই, বেসরকারি স্বাস্থ্যখাত ছাড়া আপনার হেলথ সেক্টর চলবে না। কারণ ঢাকা মেডিকেলের একার পক্ষে এত বড় দায়িত্ব নেওয়া সম্ভব না। সুতরাং ইউনিভার্সাল মেডিকেলে কাউকে না কাউকে আসতেই হবে, বড় বড় 5 স্টার হাসপাতালে মানুষকে যেতেই হবে উন্নত চিকিৎসার জন্য, এবং তাদের জন্যই কিন্তু আমরা কোটি কোটি টাকা বিনিয়োগ করছি এদেশের মানুষের জন্য। এদেশের মানুষের জন্য চিকিৎসার জন্য কিন্তু আমরা এত বড় বড় বিনিয়োগ করছি। তাই আবারও আপনাকে, একুশে টিভি একটি দায়িত্বশীল গণমাধ্যম, আমি আবারও বলতে চাই, শুধুমাত্র নেতিবাচক সংবাদ প্রচার না করে হেলথ সেক্টরের যে অর্জনগুলি সেগুলি যদি প্রকাশ্যে প্রচার করা যায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বড় বড় অর্জন, সেগুলো কিন্তু হেলথ সেক্টরের উপরে, আপনি জানেন। সুতরাং এরকম পজিটিভ নিউজ প্রচার করতে হবে। বাংলাদেশ যে স্বল্প মূল্যে সহজলভ্য, আমি আমেরিকা, ইংল্যান্ড গিয়েছি, সেখানে পৃথিবীতে সবচেয়ে কঠিন প্রাপ্য বিষয় হচ্ছে হেলথ, যেটি বাংলাদেশে মধ্যরাতে ভোররাতে আপনি স্পেশালিস্ট দেখাতে পারবেন মাত্র 500 টাকা দিয়ে। পৃথিবীর কোনো দেশে সম্ভব না। সুতরাং এই দেশের হেলথ সেক্টরকে অনেক দূর নিয়ে আসার একটি মূল দায়িত্ব পালন করতে পারে গণমাধ্যমের পজিটিভ ভূমিকা বলে আমি মনে করি, একজন স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে। দর্শক যেমনটি শুনছিলেন, কিন্তু এটাও ঠিক, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশে একটা কনসেপ্ট কিন্তু রয়েছে যে বড় ডাক্তার দেখানো। এই যে বড় ডাক্তার কনসেপ্ট পঞ্চগড় থেকে, ভৈরব থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, চিটাগং থেকে, কুষ্টিয়া থেকে, খুলনা থেকে, বাগেরহাট থেকে, এই যে বড় ডাক্তার কনসেপ্ট, এটি দূর না হলে তো আপনি যে ডিজাইনটা দিলেন সেটি কি আসলে সমাধানযোগ্য কিনা? আমি কিন্তু বলেছি আপনাকে যে রেফারেল সিস্টেম, সারা পৃথিবীতে রেফারেল সিস্টেম আছে, কিন্তু বাংলাদেশে কোনো না কোনো কারণে কোনো একটা অন্ধকার
ছায়ার কারণে এটি ফলপ্রসূ হচ্ছে না, যার ফলে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় ডাক্তারের কিন্তু কোনো সংজ্ঞা নেই। বড় ডাক্তার আপনার একেবারে ব্রাহ্মণবাড়িয়া সরাইলেও এখন স্পেশালিস্ট আছে, জেলা শহরে একাধিক কার্ডিওলজিস্ট আছে, একাধিক মেডিসিন স্পেশালিস্ট আছে। কোনো এক সময় ছিল একজন মেডিসিন স্পেশালিস্ট সব রোগের চিকিৎসা করতো। সুতরাং ব্রাহ্মণবাড়িয়া রোগীকে কিন্তু চিকিৎসার জন্য আসার দরকার নেই, কিন্তু এটি হচ্ছে আস্থার সংকট। এবং আরেকটি বিষয় থাকে, ওই যে একটা কথা বলেছি যে ঢাকাকে সবাই মনে করে যে ঢাকার একজন বড় ডাক্তারকে যদি দেখাতে পারতাম তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত। আসলে যে আশা নিয়ে উনি আসছেন, এসে দেখলো যে রাত 1টার সময় 101 নম্বর সিরিয়াল। সুতরাং তিনি কিন্তু আশাহত হয়ে ফিরে যাচ্ছেন। সুতরাং বাংলাদেশে যদি বাধ্যতামূলক হেলথ রেফারেল সিস্টেমটা চালু করা যায়, যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, কুষ্টিয়ার মানুষ কুষ্টিয়াতেই মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, যদি ওইখানকার স্পেশালিস্ট তাকে রেফার করে ফর টার্শারি কেয়ার বা কোয়াটারনারি কেয়ারের জন্য, তখনই শুধু সেই রোগীগুলি আসবে। আদারওয়াইজ কিন্তু এই রোগীগুলি চাইলেই আসতে পারবে না। আপনি জানেন যে প্রতিদিন ইন্ডিয়ান হাইকমিশনে যদি আপনি ভিসা সেন্টারে যান, হাজার হাজার মানুষ লাইন ধরে বসে আছে। আমি গেলে তো দেখি ফাইলটা যে আপনি কেন যাচ্ছেন, সামান্য গ্যাস্ট্রিক আলসারের প্রবলেমের জন্য বিদেশ যাচ্ছে, দরকার নাই। বাংলাদেশে ক্যাপসুল অ্যান্ডোস্কোপি পর্যন্ত হয়, কি আছে বিদেশে? সুতরাং এই যে কনসেপশনগুলি যদি হাইলাইট করা যায়, তাহলে আমি বিশ্বাস করি যে এদেশের মানুষের যে বিভ্রান্তিকর তথ্য রয়েছে স্বাস্থ্যসেবা সম্পর্কে, আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি যে একটু একটু আপনাকে থামিয়ে দিতে চাই এখানে, যে তাহলে আপনাদের ডাক্তারদেরকে কসাই বলে ডাকা হয় কেন? কসাই তো আসলে আপনাদের মেড শব্দ। কসাই শব্দটা তো আমরা জানি, কসাই বলতে যারা মাংস বিক্রি করে। এখন ডাক্তারকে কেন আপনারা কসাই ডাকেন সেটা তো আমরা জানি না। তো মাঝখানে অবশ্য আমাদের ডাক্তারদের একটা প্রতিবাদ ছিল যে আমি কসাই, একটা রামদাও নিয়ে সবাই ওয়েট ছবিও দিয়েছিল। তো এনিওয়ে, মানে এইরকম যদি নেগেটিভ প্রচারণা হয় তাহলে কিন্তু এই জাতি ডাক্তার কমিউনিটি থেকে আপনি ভালো কিছু আশা করবেন না। সুতরাং আমি আবারও বলেছি, বিদেশে হেলথ হচ্ছে স্পেশাল চাইল্ড, বিশেষ শিশু, যাকে সবাই যত্ন করে রাখে। আমাদের দেশে হেলথ হচ্ছে পথশিশু, যাকে সবাই তাচ্ছিল্য করে কিংবা যেটি বলেছেন কসাই বলে ডাকে। সুতরাং এইরকম কসাইয়ের কাছ থেকে তো আপনি দায়ের কূপ ছাড়া কিছু পাবেন না। সুতরাং ডাক্তারদেরকে ডাক্তারের মতো সম্মান দিন, ডাক্তারের মতো বাঁচতে দিন। পৃথিবীর সব দেশের সবচেয়ে সম্মানজনক প্রফেশন হচ্ছে ডাক্তার, কিন্তু আমাদের দেশে সবচেয়ে আমার কাছে মনে হয় যে অসম্মানজনক প্রফেশন ডাক্তার। আমি আমার ছেলেকে বলেছি পুলিশ অফিসার বানাবো, আমি ডাক্তার বানাবো না, কারণ ও বাঁচতে পারবে না তো এই রুক্ষ সমাজে, যাকে প্রতিনিয়ত ডাক্তার হিসেবে আমাকে একটি আতঙ্ক নিয়ে বিরাজ করতে হয় যে আমাকে কখন জানি রুগীর লোক মেরে ফেলে কিংবা আমার বিরুদ্ধে একটি মামলা দিয়ে দেয় এবং আমাকে হাত করা পড়ায়, মিডিয়াতে ছবি আসবে, মানুষ উল্লাস করবে। সুতরাং এত কষ্ট করে তো এই নেতিবাচক সংবাদ প্রচারের দরকার নেই। সুতরাং আমি আবারও বলি, সব কিছুর পরে আজকে নতুন বছর, নতুন শুভকামনা নিয়ে আমি শুরু করতে চাই। এত হতাশার ভিড়েও আমি বলতে চাই, এদেশের মানুষের জন্যই আমরা চিকিৎসক, এদেশের মানুষের জন্যই আমরা চিকিৎসা ব্যবস্থা তৈরি করেছি, কোটি কোটি টাকা বিনিয়োগ করছি। আপনারা হতাশ হবেন না। আমি ডাক্তার হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্যই আমরা কিংবা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল অথবা তার মতো যে হাসপাতাল রয়েছে তারা আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি। ঈদ, পূজা, রোজা বলতে কিছু নেই, পয়লা বর্ষ বলতে কিছু নেই। আমাদের সব সময় আপনাদের সেবার জন্য আমরা চিকিৎসক এবং চিকিৎসা সেবা প্রতিষ্ঠান উন্মুক্ত রয়েছে। আপনি আমাদের উপর আস্থা রাখুন। এদেশের চিকিৎসকরা অত্যন্ত মেধাবী, এদেশের চিকিৎসা, রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য সকল ব্যবস্থা রয়েছে। কষ্ট করে বিদেশে পরমুখাপেক্ষী হতে যেতে হবে না। এই দেশের উপর আস্থা রাখুন। আমি বিশ্বাস করি এই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য যে আমরা স্বপ্ন দেখি, তাতে স্বাস্থ্য ব্যবস্থায়ও আমূল পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। দর্শক, আপনি যেমনটি শুনছিলেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা সরাসরি এই অনুষ্ঠান দেখছেন, ডক্টর আশিস কুমার চক্রবর্তী অত্যন্ত সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করলেন যে ঈদ, রোজা, পূজায় আমাদের ডক্টররা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের পাশে কিন্তু দাঁড়াচ্ছে। কিন্তু একটি শ্রেণী কিন্তু সবসময় নানানভাবে হেয় করার কারণে কিন্তু আমরা দেশের বাইরে চলে যাচ্ছি। যার একটু সামর্থ্য আছে তারা চলে যাচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর বা অন্যান্য দেশে। এই জায়গাটিতে আর নয়। এই সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু বাংলাদেশের স্বাস্থ্যখাত অনেক দূর এগিয়েছে। আমাদের ডক্টররা কিন্তু সুচিকিৎসা দিচ্ছে এবং সাধারণ মানুষের মুহূর্তের মধ্যে খবর পাওয়ার মধ্যেই কিন্তু তারা ছুটে যাচ্ছেন, কি হসপিটালে, কি যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু গ্রামে গঞ্জে ছুটে যাচ্ছেন। আমরা মনে করি যে এই ধারাবাহিকতা ঠিক থাকলে সোনার বাংলা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আরও যাবে। তো আমরা চাই যে আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যারা যোগ দিতে আরও আসবেন, সবার জন্য আমাদের শুভকামনা। একুশে টেলিভিশনের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। এবং এই যে বৈশাখের খড় তাপ উপেক্ষা করে আপনারা যারা এসেছেন একুশে টেলিভিশনের এই ভবনে, তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আগামীর পথ চলা যেন সুস্থ, সুন্দর এবং দীর্ঘজীবী হয়। সবাইকে শুভকামনা এবং আন্তরিক অভিনন্দন।